নমস্কার, আমি সোমনাথ কুণ্ডু। আমি নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও। অনেকে আমাকে ফোন করছে, মেসেজ করছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে যে আসন্ন যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টে যাদের বয়স 40 বেরিয়ে গেছে, বেশি হয়ে গেছে এবং যাদের পার্সেন্টেজ মানে বিভিন্ন জোনের বিভিন্ন সময় যখন এই স্পেশাল এডুকেশনের কোর্সগুলো করেছে, ডিএলএড, বিএড এবং পিজি ডিপ্লোমা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সময় কখনো 40, কখনো 45, কখনো 50% এই পার্সেন্টেজের ওপরে তারা কোর্সগুলো করেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে টেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 50% মাস্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই 50% পেতেই হবে। বিএডেই বলুন আর গ্র্যাজুয়েশনেই বলুন, সেখানে না থাকলে তারা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে যাদের এই নাম্বার পার্সেন্টেজ কম আছে, তো তাদের খুবই উদ্বিগ্নে আছেন তারা যে তাদের কি হবে। বিষয়টা এরকম যে যখন তারা কোর্সগুলো করেছিল এই এই ডিগ্রির ডিএড, বিএড বা পিজি ডিপ্লোমা, তখন আরসিআইয়ের বিভিন্ন সময় বিভিন্ন রিক্রুটমেন্ট রুলস ছিল। 12, 16 এবং 21 তিনটে রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজে এই কোর্সগুলো করিয়েছে। এক আর 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো রয়েছে, তারা তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ছিল, মানে একটা কোর্সে এন্ট্রি নেওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেখানে নাম্বারের রিল্যাক্সেশন দিয়েছিল। অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এই কোর্সগুলো করেছে, দেখা যাচ্ছে অনেকে 40%-এ এই কোর্সগুলো করিয়েছে, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু তখন 40%-এ ছিল না, বা 45 ছিল বা 50 ছিল, এরকম ছিল। কিন্তু তারা বাইরের ভায়া ইউনিভার্সিটির হয়ে এই কোর্সগুলো করায় তারা অনেক কম পার্সেন্টেজে এই কোর্সগুলো করতে পেরেছিল এবং সেটা আরসিআইয়ের গাইডলাইনে অবশ্যই ছিল। তো সেক্ষেত্রে এখন সংশয় হচ্ছে যে তারা এলিজিবল হবে না, তারা এলিজিবল হবে না। এবং এক্ষেত্রে যখন আমরা কালকে গিয়েছিলাম বিকাশ ভবনে এবং আধিকারিক লেভেলের সাথে কথা বলেছি, তখন সেক্ষেত্রে একজন আধিকারিক যিনি বলেছিলেন যে আরসিআইয়ের রিক্রুটমেন্ট রুলসটা ওনারা কপি পেস্ট করেছে, যা আছে সমস্ত কিছুটাকে একদম কপি টু পেস্ট করা হয়েছে। যদি আরসিআই রিক্রুটমেন্ট রুলসে এরকম থাকে যে 45-এ তাদের এই কোর্স করে মানে করানো হয়েছে বা করতে পারতো, তাহলে সেই নিয়ম অনুসারে তারা এলিজিবল হবে। কিন্তু আরসিআই যদি এরকম কোনো গাইডলাইন না থাকে, তারা যদি অন্য কোনো থেকে কোনো আদার স্টেট থেকে করে এসেছে কম পার্সেন্টেজ, কিন্তু সেটা এই ক্ষেত্রের রাজ্যের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নাও হতে পারে। কারণ আরসিআইয়ের যে গাইডলাইন রয়েছে, তো সেখানে কিন্তু পার্সেন্টেজ কীভাবে কী আছে না আছে সেইটা সবথেকে বড় ম্যাটার। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এরকম নাম্বারের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই তারা যে সেশনে মানে যে ইয়ারে এই কোর্সে ভর্তি হয়েছিল, সেই ইয়ারে আরসিআইয়ের যে গাইডলাইন কী ছিল, ঠিক আছে, মানে ধরুন কেউ 2010 সালে করেছে বা 2012 সালে করেছে বা 14-তে করেছে। মেনলি 2014-এর আগে পর্যন্ত কম পার্সেন্টেজে করা যেত, 2014-এর পর থেকে 50%টা মাস্ট হয়ে যায়। তো সেই যে আগে আরসিআইয়ের কম পার্সেন্টেজে তারা করতে পারছে, তার যে গাইডলাইন নির্দেশিকা, সেইটা কিন্তু তাদেরকে সংগ্রহ করে রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য। এটা হলো 1%-এর ক্ষেত্রে। আর এমনি আধিকারিক লেভেল থেকে যেটুকু আমরা পেয়েছি, আমি আবারও বলবো একটা কথা, আগের দিনও বলেছি, যে আমরা যে খবরটা পাচ্ছি সেটা আমার কথা নয়, আমার মনের কথা নয়, বা আমার চাপিয়ে দেওয়ার কোনো কথা নয়। আমরা আধিকারিকদের মুখ থেকে যে কথাটা পাচ্ছি সেটাই আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করছি, রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো তারা কিন্তু বলেছে যে আরসিআইয়ের গাইডলাইন অনুসারে তারা যদি এলিজিবল হয়, যেটা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেই রুলসের মধ্যে যদি তারা পড়ে, তাহলে তারা অবশ্যই এলিজিবল এবং তারা বসতে পারবে। তাদের ক্ষেত্রে মার্কসের ছাড় পাবে, যেমন এনসিটির ক্ষেত্রেও মার্কসের ছাড় পায়। এনসিটির ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওটা 2010 সালের পর হয়েছিল, ওর জন্য 2010 সালের আগে যে গাইডলাইনটা আছে তা সেখানে তারা কম পার্সেন্টেজে করতে পারতো, এবং আরসিআই 2012 সাল থেকে সেই গাইডলাইনটা শুরু করেছিল। তার জন্য দেখতে হবে যে সেই রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রে বা ওই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে তাদের মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী নির্ধারণ করা ছিল সেই সময়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। অতএব এই নিয়ে খুব বেশি চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যাদের আছে, মানে এই সমস্যা আছে মার্কসের ক্ষেত্রে, ঠিক আছে। আর আপার প্রাইমারির ক্ষেত্রে একটা কথা বলি, যে যাদের গ্র্যাজুয়েশন নেই, মাস্টার ডিগ্রি আছে, তো সেক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে যদি এলিজিবল হয়, তাহলে মানে নর্মাল টিচারের যে আপার প্রাইমারির যে ক্রাইটেরিয়া আছে, তাহলে মাস্টার ডিগ্রি দিয়ে সেটা গ্র্যাজুয়েশনের যদি হয় তাহলে করা যেতে পারে, ঠিক আছে, সম্ভবত এটা হবে।
আর আর একটা বিষয় যেটা হচ্ছে বয়স হচ্ছে যে 40, যাদের 40 বেশি হয়ে গেছে অবশ্যই তাদের একটা চিন্তার বিষয়। কারণ আগের দিন আমরা গিয়ে যেটুকু বুঝতে পেরেছি যে রিল্যাক্সেশন এজের ক্ষেত্রে সেইভাবে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে যাদের 40 অ্যাবভ হয়ে গিয়েছে বা যারা ওবিসি 43 এবং যাদের এসটিএসসি ওবিসি 45, তো তাদের ক্ষেত্রে একটা সমস্যা অবশ্যই দেখা দিচ্ছে। এক্ষেত্রে আমাদের যে সর্বভারতীয় আমাদের যে সংগঠন রয়েছে নাসেফ সংগঠন, সেক্ষেত্রে একটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা পদক্ষেপ তারা নিতে চলেছে। আমাদের নাসেফ সংগঠনের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের ডিসিশন এবং আগের দিন যে মিটিং হয়ে গিয়েছে, তো মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলা থেকে 2-1 করে মেন পিটিশনার নেওয়া হবে। সবাইকে পিটিশনার হওয়ার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ওভারঅল যে রায়টা আসবে সেটা সবার জন্যই বলবৎ হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জেলা থেকে 2-3 জন করে পিটিশনার নেওয়া হচ্ছে, কিন্তু তারা কত টাকা বেয়ার করতে পারবে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় লয়ারকে হায়ার করে কেসটা চালানোর ক্ষেত্রে। অতএব সেক্ষেত্রে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মুখে সমস্ত সংগঠনের যারা রয়েছে তাদের কাছ থেকে 100 টাকা করে চাঁদা নেওয়া হবে এই কেসটাকে চালানোর জন্য। অতএব আশা করা যাবে যে আপনারা যারা বসে আছেন বাড়িতে এবং যারা ভাবছেন যে না ঠিক আছে ওরা তো করছে, তো ওদেরটা দিয়েই তো আমার চলে যাবে, তো আমার আর সব যাওয়ার দরকার নেই, আমার 100 টাকা দিয়ে কী হবে, আমার 100 টাকা বাঁচলে অনেক লাভ হবে। তো তাদের ক্ষেত্রে একটা উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখানে টাকা জলের মতো খরচ হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে বলছি যে ওই মুষ্টিমেয় 2-4 জন 5 জন 10 জন 20 জন 50 জনের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসটাকে চালিয়ে আপনাদের পক্ষে মানে এজ এবং পার্সেন্টেজ, ঠিক আছে, বিশেষ করে এই এজের ম্যাটারটাকে কিন্তু জিতে আসাটা খুব একটা সহজ কাজ নয়। অতএব সেক্ষেত্রে অন্তত মানবিক দিক থেকে এবং আপনাদের নিজেদের স্বার্থে আপনারা এগিয়ে আসবেন এবং কিন্তু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ এই সমস্ত অল্প কিছু মুষ্টিমেয় যারা এই কেসটাকে চালানোর চেষ্টা করছেন তাদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আপনারাও বঞ্চিত হবেন। যদি রিল্যাক্সেশন না পাওয়া যায় তাহলে কিন্তু ওরাও যেমন বঞ্চিত হবে, কিন্তু আপনিও বঞ্চিত হবেন। যাদের এই যে সমস্যা রয়েছে তাদের বলছি, ঠিক আছে। অতএব হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ওই কেউ করছে হবে এই করে তো এতগুলো বছর চলে গেল, আর কি পেলেন, ঠিক আছে, বয়সটাও বেরিয়ে গেছে। তো তাদের কাছে রিকোয়েস্ট যে আসুন না, আপনাদের হয়ে যারা লড়াই করছে তাদেরকে একটু সাহায্য করুন, একটু লাস্টবারের মতো সাহায্য করুন, শেষবার। আর এজ রিল্যাক্সেশন দিলেও হয়তো ওয়ান টাইম দেবে, এবং এজ রিল্যাক্সেশনটা পাওয়া সম্ভব। কেন বলছি এটা সম্ভব, কারণ আমাদের আশেপাশে যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের নোটিফিকেশান হয়েছে বা অন্যান্য স্টেটে যেগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অপর্যাপ্ত স্পেশাল এডুকেটরের জন্য এজ রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে এবং হয়েছে। তো সেক্ষেত্রে যে এখানেও পাওয়া যাবে না এমন তো নয়, পাওয়া যেতেই পারে, কিন্তু সেটা যদি সুপ্রিম কোর্ট থেকে আপনারা পার্সিউ করে আনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা, এখানে আর কোনো সমস্যাটা থাকবে না। কিন্তু যদি সুপ্রিম কোর্ট থেকে না হয়, যদি অন্যভাবে আপনারা করার চেষ্টা করেন তা কিন্তু সমস্যা। অতএব এইটা সময়টাই কিন্তু আপনাদেরকে সকলকে একত্রিত হয়ে এটা লড়তে হবে এই এজের বিষয়টা। আর এক্ষেত্রে আমাদের সংগঠন থেকে যেহেতু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সবাই এইটাকে সাপোর্ট করুন, তবে তো একটা বিষয়টাকে এগোবে। এটা একদম দোরগোড়ায় চলে এসছে, রিক্রুটমেন্ট আর খুব যে দীর্ঘায়িত হবে তা নয়, ঠিক আছে। হ্যাঁ, এখনও কিছুটা সময় লাগবে এই রুলস রেগুলেশন তৈরি হওয়ার জন্য, যে সমস্যা এইতে তো একটা সমস্যা রয়েছে, হয়তো আর অল্প কিছু সময় লাগবে, কিন্তু খুব যে দীর্ঘ সময় লাগবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমাদের 14 তারিখে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে, 13 বা 14, এবং সেখানে আমাদের মনে হচ্ছে যে আলাদা যে পিটিশন ফাইল সেটা 9-10 তারিখের মধ্যেই করে দেওয়া হবে এজ রিল্যাক্সেশন অ্যান্ড বয়সের রিল্যাক্সেশনের জন্য। অতএব এখানে আপনারা পিটিশনার হন এবং আর্থিক সহযোগিতা করুন। যদি না হয় করেন তাহলে আপনাদেরই লস, ঠিক আছে। এইটাই আমার বলা ছিল যে দুটো বিষয়, একটা হচ্ছে নাম্বারের এবং একটা হচ্ছে বয়সের। তো একটা বড় ব্যাপার এটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো আমরা এবং আমাদের সংগঠন সবাই চায় যে যেহেতু এতগুলো বছর 14টা বছর কেটে গিয়েছে রিক্রুটমেন্ট হয়নি এবং সামনে রিক্রুটমেন্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে, তো এক্ষেত্রে যেন কেউ বঞ্চিত না হয়, এটাই হচ্ছে আমার পার্সোনাল বক্তব্য। কারণ আমি এটুকু জানি যদি রেশিও মেনটেন করে যদি রিক্রুটমেন্ট করতে হয় তাহলে পর্যাপ্ত টিচার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যারা মিনিমাম কোয়ালিফিকেশানটা দেখাতে পারবে, টেট পাস এবং মিনিমাম যেটুকু কোয়ালিফিকেশান, তারা কিন্তু সবাই জব পাবে, এটুকু নিশ্চিত ভাবুন, ঠিক আছে। অতএব এই মন্দার বাজারে কিন্তু আপনার জবটা কিন্তু নিশ্চিত হবে, সেটা কিন্তু আর খুব বেশি দূর নেই। কিন্তু এখন কিন্তু আপনাদেরকে সংগঠিত যদি না হন তাহলে কিন্তু
খুবই সমস্যা। আশা করি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং ভবিষ্যতে আগামী দিনে আমরা খুব পজিটিভ রেসপন্স পাবো এই বিষয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।